যদি তুমি ওই ভারী মেশিনটি আবার চালাতে পারো তবে আমি তোমাকে বিয়ে করব। এই কথাগুলো রাগের মাথায় বলা হয়েছিল, কিন্তু কারোর ধারণা ছিল না যে এই শব্দগুলোই একটা পুরো জীবনের দিক পরিবর্তন করে দেবে। ধুলো মাখা এক খনি, শত শত শ্রমিকের দৃষ্টি, এক মহিলার অহংকার আর এক পুরুষের নিস্তব্ধতা, অপমান দিয়ে শুরু হয়েছিল এই গল্প। এই কাহিনী ধীরে ধীরে সম্মান, সত্য এবং মানবিকতার পরীক্ষায় পরিণত হয়ে যায়। সত্যিই কি একটি অপমান, একটি শর্ত আর একটি মেশিন কারোর ভাগ্য বদলে দিতে পারে? নাকি এর পেছনে লুকিয়ে আছে এমন এক সত্য যা শুনলে আপনার চিন্তাধারাও বদলে যাবে? এই ভিডিওতে আপনারা দেখবেন যে যখন পরিস্থিতি সবচেয়ে কঠিন হয় তখন মানুষের আসল চেহারা কিভাবে সামনে আসে। এই গল্পটি শুধু একটি মেশিন চালানোর নয়, বরং আত্মসম্মান, ধৈর্য এবং সঠিক পথ বেছে নেবার মূল্যের গল্প। শেষটা এমন যা আপনাকে চুপ করিয়ে দেবে এবং ভাবতে বাধ্য করবে। যদি আপনার এমন হৃদয়স্পর্শী জীবনের সাথে জড়িত গল্প পছন্দ হয় তবে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করুন এবং এটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর কমেন্টে আমাদের অবশ্যই জানান আপনি এই ভিডিওটি কোথা থেকে এবং কি করতে করতে দেখছেন। আপনাদের প্রতিটি মন্তব্য আমাদের কাছে অনেক গুরুত্ব রাখে। রাজস্থানের জ্বলন্ত গরম, 2022 সালের দুপুর। যোধপুর থেকে কিছুটা দূরে ছড়িয়ে থাকা পাথরের খনি এলাকা, যেখানে সূর্য যেন মাথার ঠিক ওপরে দাঁড়িয়েছিল। বাতাসে ওড়ন্ত ধুলো, ঘামে ভেজা মুখ আর ভারী মেশিনগুলোর অনবরত গর্জন। এটাই ছিল ওই খনিতে কাজ করা শত শত শ্রমিকের প্রাত্যহিক জীবন। কিন্তু সেদিন সবকিছু হঠাৎ থমকে গেল। একটা জোরালো আওয়াজ প্রতিধ্বনিত হল, যেন কেউ লোহার বুকে হাতুড়ি দিয়ে আঘাত করেছে। দেখতে দেখতে খনির সবচেয়ে বড় মেশিনটি থেকে কালো ধোঁয়া উঠতে শুরু করল। কিছু শ্রমিক পিছিয়ে গেল, কয়েকজনের দম আটকে এলো। ওই মেশিনটি কোনো সাধারণ মেশিন ছিল না, ওটিই ছিল পুরো প্রজেক্টের মেরুদণ্ড। যদি ওটি থেমে যায় তবে কাজ থেমে যাবে, কাজ থামলে মজুরি বন্ধ হবে, আর মজুরি বন্ধ হলে ঘরে উনুন জ্বলবে না। ওই ধোঁয়ার সামনে দাঁড়িয়েছিল অনন্যা রাঠোর। মাথায় সাদা হেলমেট, কঠোর চোখ আর এমন এক মুখ যেখানে সাধারণ দিনে আবেগের কোনো জায়গা থাকত না। সে ছিল এই খনির ম্যানেজার, এমন এক মহিলা যে সিদ্ধান্ত নিত, হুকুম দিত আর ভুল সহ্য করত না। কিন্তু সেই মুহূর্তে তার আঙুলগুলো হালকা কাঁপছিল। প্রতিটি মিনিটের অর্থ ছিল লোকসান, প্রতিটি ঘণ্টার অর্থ ছিল ওপর মহল থেকে ফোন, সতর্কতা আর সম্ভবত তার চেয়ার নিয়ে টানাটানি। স্থানীয় টেকনিশিয়ানরা মেশিন খুলে দেখছিল, কিন্তু কারোর কাছেই উত্তর ছিল না। রোদ আর ভয় দুটোই বেড়ে চলছিল। ওই ভিড় থেকে একটু দূরে পাথরের স্তূপের পাশে এক ব্যক্তি চুপচাপ দাঁড়িয়েছিল। পুরনো টি শার্ট, ধুলোমাখা চটি আর চোখে এক অদ্ভুত স্থিরতা। তার নাম ছিল রাঘব সিং। সে সেখানে কাজ করত না, সে শুধু দেখছিল, এবং তার ধারণাও ছিল না যে আগামী 1 ঘণ্টার মধ্যে শুধু একটি মেশিনই নয়, অনেকগুলো জীবন আর একটা অহংকারও ভাঙতে চলেছে। অনন্যা রাঠোর কবজিতে বাঁধা ঘড়ির দিকে তাকাল। দুপুর 1টা বেজে গিয়েছিল। রাজস্থানের গরম পাথর থেকে ধাক্কা খেয়ে বাতাসে আগুন ঢালছিল। খনির এলাকা, যেখানে প্রতিদিন মেশিনের আওয়াজ ঘুরত, সেই সময় এক অদ্ভুত নিস্তব্ধতায় ডুবেছিল। এই নিস্তব্ধতা অনন্যাকে বিঁধছিল, যেন কোনো অদৃশ্য বোঝা তার বুকের ওপর রাখা আছে। কাজ পুরোপুরি বন্ধ ছিল। শত শত শ্রমিক এদিক ওদিক দাঁড়িয়েছিল। কেউ ছায়ার খোঁজে ছিল, কেউ জলের বোতল হাতে মেশিনের দিকে তাকিয়েছিল, যেন ওটার ওপরই ভরসা করে বসে আছে। সবাই জানত যে আজ যদি কাজ শুরু না হয় তবে তার সরাসরি প্রভাব তাদের মজুরিতে পড়বে। আর এখানে মজুরি বন্ধ হওয়া মানে শুধু টাকার ক্ষতি নয়, বরং ঘরে উনুন না জ্বলার ভয়। অনন্যা কঠোর স্বরে আদেশ দিল যাতে বাকি সব মেশিন বন্ধ থাকে। তার গলায় সেই পুরনো কঠোরতা ছিল, কিন্তু ভেতরে কোথাও একটা ঘাবড়ানিও ছিল, যা সে তারও সামনে দেখাতে চাইছিল না। সে ফোন বের করে একের পর এক অনেক কল করল। প্রতিবারই একই উত্তর এলো, আজ কেউ আসতে পারবে না, মেশিন বাইরের, ঠিক করতে অন্তত 5-6 দিন সময় লাগবে। প্রতিটি কল কাটার সাথে সাথে তার ধৈর্যও ফুরিয়ে আসছিল। সে ভালোভাবেই জানত যে ওপরতলার মানুষরা অজুহাত শোনে না, তাদের শুধু ফলাফল চাই। যদি এই মেশিন বেশিক্ষণ বন্ধ থাকে তবে শুধু প্রজেক্ট নয়, তার চাকরিও বিপদে পড়তে পারত। একজন মহিলার এইভাবে খনি সামলানো আগে থেকেই অনেক লোকের চোখে লাগত। একটি ছোট ভুল আর সবাই বলবে যে শেষ পর্যন্ত সেটাই হলো যার অপেক্ষায় তারা ছিল। সে ঘুরল এবং আশেপাশে দাঁড়িয়ে থাকা মানুষদের দেখতে লাগল। কিছু মুখে ভয় স্পষ্ট ছিল, কিছুতে অস্থিরতা, আর কিছু দৃষ্টিতে প্রশ্ন। তখনই তার নজর ভিড় থেকে একটু দূরে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তির ওপর গেল। সে চুপচাপ মেশিনটি দেখছিল, যেন বাকি সবার থেকে আলাদা, অন্য কোনো জগতে আছে। তার নাম ছিল রাঘব সিং। পুরনো টি শার্ট, ধুলো মাখা চটি আর রোদে ঝলসানো মুখ।
তাকে না তো শ্রমিকদের মতো লাগছিল, না কোনো আধিকারিকের মতো। কিন্তু তার চোখে অদ্ভুত এক স্থিরতা ছিল, যেন ওই মেশিনটি তার কাছে অচেনা নয়। রাঘব এক পা এগিয়ে এলো। তার গলায় না ছিল তাড়াহুড়ো, না কোনো দেখনদারি। যদি অনুমতি দেন ম্যাডাম, আমি মেশিনটা দেখতে পারি? ওই বাক্যটি যেন অনন্যার ভেতরে জমে থাকা সব রাগ জাগিয়ে দিল। সে দ্রুত তার দিকে ঘুরল। তার দৃষ্টি রাঘবের ওপর থেকে নিচ পর্যন্ত গেল। ধুলো, পুরনো জামাকাপড় আর সাধারণ বেশভূষা। তার ভেতরে কোথাও এই চিন্তাটা এলো যে পরিস্থিতি কি সত্যিই এত খারাপ হয়ে গেছে যে এখন যে কেউ এসে পরামর্শ দিতে শুরু করেছে। সে বিদ্রূপের সুরে বলল, এটা কোনো মোটরসাইকেল নয়, এটা ভারী মেশিন, সবার দ্বারা এটা সম্ভব নয়। কিছু শ্রমিকের মুখে হালকা হাসি ফুটে উঠল, কেউ মুখ ঘুরিয়ে নিল। রাঘব এক মুহূর্তের জন্য চুপ হয়ে গেল। তার মুখে লজ্জা নয়, বরং অপমানের হালকা আভা দেখা দিল। তবু সে পিছিয়ে না গিয়ে ধীরে ধীরে বলল যে সে শুধু সাহায্য করতে চায়। অনন্যার ভেতরে কিছু একটা ভেঙে গেল। ফোন, লোকসান, চাপ আর এই লোকটা সব একসাথে তার মাথায় ঘুরপাক খেতে লাগল। তার মনে হলো যেন পরিস্থিতি তাকে উপহাস করছে। সেই উত্তেজনায় কোনো কিছু না ভেবেই তার মুখ থেকে সেই শব্দগুলো বেরিয়ে এলো, যা সবাইকে চুপ করিয়ে দিল। যদি তুমি এই মেশিনটা চালু করতে পারো, তবে আমি তোমাকে বিয়ে করব। বাক্যটি হাওয়ায় ঝুলে রইল। খনিতে যেন সময় থমকে গেল। কেউ হাসার সাহস করল না, কেউ কথা বলার সাহস পেল না। রাঘব মাথা নিচু করে নিল। সেই মুহূর্তে সে না তো তর্ক করল, না কোনো উত্তর দিল। কিন্তু ওই নিস্তব্ধতার মধ্যেই এমন এক মোড় তৈরি হয়ে গিয়েছিল, যেখান থেকে ফিরে আসা আর সহজ ছিল না। রাঘব সিং কিছু সময় ওখানেই মাথা নিচু করে দাঁড়িয়ে থাকল। অনন্যার শব্দগুলো তখনও বাতাসে ভাসছিল। ওটা কোনো সাধারণ চ্যালেঞ্জ ছিল না, না ছিল কোনো মজা। ওটা রাগ, অহংকার আর ক্লান্তি থেকে বেরিয়ে আসা এমন এক কথা যা এখন আর ফিরিয়ে নেওয়া সম্ভব নয়। খনির শ্রমিকরা দম বন্ধ করে দাঁড়িয়েছিল। কেউ বুঝতে পারছিল না যে এই লোকটা এখন পিছিয়ে যাবে নাকি এমন কিছু করবে যার কথা কেউ কল্পনাও করেনি। ধীরে ধীরে রাঘব মাথা তুলল। তার চোখে না ছিল অপমানের আগুন, না ছিল তর্কের তাগিদ, শুধু একটা স্থিরতা ছিল, যেন সে নিজের ভেতরে কিছু একটা স্থির করে নিয়েছে। সে অনন্যার দিকে তাকালো এবং খুব শান্ত স্বরে বলল যে তার 1 ঘন্টা সময় লাগবে, না কম না বেশি। ওই বলায় না ছিল অনুনয়, না ছিল কোনো আস্ফালন। কিছু শ্রমিক হালকা হাসি চাপার চেষ্টা করল, কেউ মাথা নাড়াল, যেন সবাই আগে থেকেই জানে যে এসবই বেকার। কিন্তু অনন্যা হাসল না। সে তার দিকে তাকিয়ে রইল, যেন পরীক্ষা করছে যে সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটি সত্যিই জানে কিনা সে কি বলছে। ঘড়ির কাঁটা এগিয়ে চলছিল, সময় এমনিতেই তার হাত থেকে বেরিয়ে যাচ্ছিল। অবশেষে সে নির্লিপ্ত গলায় বলল, ঠিক আছে, কিন্তু মাত্র 1 ঘন্টা। রাঘব কিছু না বলে মেশিনের দিকে এগিয়ে গেল। আগে থেকে থাকা টেকনিশিয়ানরা একটু পিছিয়ে গেল, যেন ওই অচেনা মানুষটিকে জায়গা দিচ্ছে, কিন্তু তাদের চোখ তার ওপরই স্থির হয়ে রইল। রাঘব কাঁধ থেকে তার ছোট ব্যাগটা নামালো এবং মাটিতে রাখল। তাতে কোনো আধুনিক যন্ত্রপাতি ছিল না, কিছু পুরনো সরঞ্জাম, একটা কাপড় আর একটা ছোট বোতল। দর্শকদের মুখে অবিশ্বাস আরও গভীর হল। এত বড় মেশিন আর এত সামান্য সরঞ্জাম। রোদ তীব্র ছিল এবং মেশিনের পাশে তখনও গরম অনুভূত হচ্ছিল। রাঘব ওটাকে স্পর্শ করল না। সে প্রথমে শুধু দাঁড়িয়ে রইল, চারপাশ থেকে দেখতে লাগল, যেন মেশিনের হৃৎস্পন্দন শুনছে। তারপর সে ধীরে ধীরে একটি প্যানেল খুলল। তার হাতের চলনে কোনো তাড়াহুড়ো ছিল না, প্রতিটি পদক্ষেপ ছিল মাপা, যেন সে আন্দাজে নয় বরং স্মৃতি থেকে কাজ করছে। অনন্যা কিছুটা দূরে দাঁড়িয়েছিল, বুকে হাত বেঁধে। তার মুখে সেই একই কঠোরতা ছিল, কিন্তু ভেতরে কোথাও এক অদ্ভুত অস্থিরতা তৈরি হতে শুরু করেছিল। 5 মিনিট কাটল, তারপর 10 মিনিট। মেশিন তখনও নিস্তব্ধ ছিল। কিছু শ্রমিক বিড়বিড় করতে শুরু করল যে এসবই সময় নষ্ট। কেউ বলল যে এই লোকটা শুধু নিজের অপমান করাবে। রাঘব কিছুই শুনল না। সে একটা নলের দিকে মন দিয়ে তাকালো, যা হালকা বেঁকে গিয়েছিল, এবং ওটা সোজা করল। একটা অংশে জমে থাকা পোড়া গ্রিস কাপড় দিয়ে পরিষ্কার করল। তার মুখে কোনো ভাবান্তর ছিল না, যেন এসব তার কাছে অতি সাধারণ। 20 মিনিট কেটে গিয়েছিল। অনন্যার ফোন পকেটে ভাইব্রেট করতে শুরু করল, কিন্তু সে না দেখেই কল কেটে দিল। প্রথমবারের মতো তার নজর মেশিনের চেয়ে ওই লোকটার উপর বেশি ছিল, যে নিচু হয়ে পুরো মনোযোগ দিয়ে কাজ করছিল। সে বুঝতে পারছিল না যে সে সফল হবার আশা করছে নাকি ব্যর্থ হবার ভয় পাচ্ছে। ধীরে ধীরে পোড়া গন্ধটা কমতে শুরু করল। ধোঁয়ার জায়গায় এখন শুধু গরম হাওয়া রয়ে গিয়েছিল। শ্রমিকরা কাছে চলে এলো। তাদের চোখে এখন আর হাসি ছিল না, বরং কৌতূহল ছিল। রাঘব একটি ছোট অংশ বের করল, ওটা পরিষ্কার করল এবং আবার তার জায়গায় লাগিয়ে দিল।
তারপর সে কিছু তারকে ঠিকভাবে গুছিয়ে রাখল, যেন সেগুলোকে তাদের সঠিক জায়গা মনে করিয়ে দিচ্ছে। 40 মিনিট পূর্ণ হয়ে গিয়েছিল। মেশিন শান্ত ছিল, কিন্তু এখন ওটাকে আর ভয়ঙ্কর লাগছিল না। রাঘব প্যানেল বন্ধ করল, এক পা পিছিয়ে এলো এবং প্রথমবারের মতো অনন্যার দিকে তাকালো। শান্ত স্বরে সে বলল, এখন চেষ্টা করে দেখতে পারেন। খনিতে হঠাৎ শ্মশানের নীরবতা নেমে এলো। একজন শ্রমিক ধীরে ধীরে কেবিনে উঠল। তার হাত কাঁপছিল যখন সে চাবি ঘোরালো। এক মুহূর্তের জন্য মনে হলো যে মেশিনটি আবার সাড়া দেবে না। তারপর একটি ভারী আওয়াজ এলো এবং তারপরেই ইঞ্জিনের ছন্দবদ্ধ গর্জন ছড়িয়ে পড়ল। মেশিন চলতে শুরু করল। আওয়াজ ছিল স্থির, কোনো ঝাঁকুনি ছাড়াই, কোনো ধোঁয়া ছাড়াই, যেন ওটা কখনো খারাপ হতে জানতই না। খনিতে প্রাণ ফিরে এলো। কেউ স্বস্তির নিঃশ্বাস ফেলল, কেউ খুশিতে চিৎকার করে উঠল। অনন্যা ওখানেই দাঁড়িয়ে রইল। তার চোখ মেশিনের ওপর ছিল, কিন্তু তার ভেতরে প্রতিধ্বনিত হচ্ছিল তার নিজের শব্দগুলো। সেই মুহূর্তটা যখন সে রাগের মাথায় ওই কথাটা বলেছিল। রাঘব মাথা নিচু করে দাঁড়িয়েছিল, যেন এসব কোনো বড় ব্যাপারই নয়। ঘড়ি জানালো যে মাত্র ৪৫ মিনিটই হয়েছে, এবং সেই মুহূর্তেই অনন্যা বুঝতে পারল যে আজ শুধু একটি মেশিন চলেনি, আজ তার ভেতরের অহংকারও চুপচাপ ভেঙে পড়েছে। মেশিনের আওয়াজ ধীরে ধীরে খনির প্রাত্যহিক গর্জনে মিশে যেতে লাগল। কাজ আবার শুরু হলো। শ্রমিকরা নিজ নিজ জায়গায় ফিরতে শুরু করল, কিন্তু এবার পরিবেশ আগের মতো ছিল না। কিছুক্ষণ আগে পর্যন্ত যে লোকটিকে মানুষ গুরুত্ব দিচ্ছিল না, এখন তার সম্পর্কে কেউ উঁচু গলায় কিছু বলার সাহস পাচ্ছিল না। স্বস্তি ছিল, কিন্তু তার সাথে এক অদ্ভুত নিস্তব্ধতাও ছিল, যেন সবার সামনে বিনা বাক্য ব্যয়ে কিছু একটা পরিষ্কার হয়ে গেছে। অনন্যা রাঠোর ওখানেই দাঁড়িয়ে রইল। তার হাত দুটো আর বুকের ওপর ভাঁজ করা ছিল না, আলগা হয়ে নিচে নেমে এসেছিল। মেশিন চলছিল, প্রজেক্ট বেঁচে গিয়েছিল, ওপর থেকে আসা চাপ সাময়িকভাবে টলে গিয়েছিল, কিন্তু তার ভেতরে এমন কিছু ছিল যা শান্ত হতে পারছিল না। তার বারবার ওই মুহূর্তটার কথা মনে পড়ছিল, যখন রাগ আর অহংকারে সে ওই কথাটা বলে ফেলেছিল। এখন সে বুঝতে পারছিল যে ওটা শুধু একটা বিদ্রূপ ছিল না, ওটা ক্ষমতার নেশায় বলা এমন এক কথা ছিল যে একজন মানুষের সম্মানকে সবার সামনে তুচ্ছ করে দিয়েছিল। রাঘব কারোর দিকে তাকালো না। সে নিজের হাত কাপড় দিয়ে পরিষ্কার করল, সরঞ্জামগুলো ব্যাগে ভরল এবং ওটা কাঁধে ঝুলিয়ে নিল। না সে প্রশংসার দিকে তাকালো, না কোনো পুরস্কারের আশা করল। কিছু শ্রমিক কাছে এলো, কেউ হালফা করে তার কাঁধে হাত রাখল, কেউ মাথা নিচু করে ইশারা করল। এটা ছিল সেই সম্মান যা কোনো চিৎকার ছাড়াই দেওয়া হচ্ছিল। রাঘব শুধু হালকা মাথা নাড়াল, যেন এসবই স্বাভাবিক। সে যাওয়ার সময় শান্ত স্বরে এটুকুই বলল যে মেশিনটাকে এখন যেন খুব বেশি জোরে চালানো না হয়, ওটাকে ঠান্ডা হওয়ার সময় দেওয়া হোক। ওই গলায় না ছিল আদেশ, না ছিল অধিকার, ছিল শুধু অভিজ্ঞতার সারল্য। তারপর সে ঘুরল এবং ধীরে ধীরে হাঁটতে শুরু করল। অনন্যা নিজেকে তার দিকে এগিয়ে যেতে দেখল। তার পদক্ষেপগুলো ভারী ছিল, যেন প্রতিটি পদক্ষেপের সাথে তাকে তার ভেতরের কঠোরতাকে পেছনে ফেলে আসতে হচ্ছে। সে রাঘবের সামনে গিয়ে থামল। এখন তাদের মধ্যে কোনো উচ্চ নীচ ভেদাভেদ ছিল না, কোনো পদমর্যাদা ছিল না, শুধু দুজন মানুষ দাঁড়িয়েছিল। সে ওপর থেকে নিচ পর্যন্ত দেখার অভ্যাস ছেড়ে দিয়েছিল। সে সরাসরি তার চোখের দিকে তাকানোর চেষ্টা করল, কিন্তু পরক্ষণেই তার দৃষ্টি নিচু হয়ে গেল। ধন্যবাদ, এই শব্দটি তার জন্য কখনো এত ভারী ছিল না। সে না জানি কতবার এই শব্দটি আনুষ্ঠানিকতার খাতিরে বলেছে, কিন্তু আজ এতে অহংকার ছিল না, ছিল শুধু স্বীকৃতি। রাঘব মাথা নিচু করল। না ছিল কোনো হাসি, না ছিল কোনো গর্ব, যেন সে শুধু নিজের কাজ করেছে আর কথা শেষ হয়ে গেছে। অনন্যা ধীর স্বরে জিজ্ঞাসা করল যে তার কি মনে আছে সে কি বলেছিল। রাঘব শুধু মাথা নাড়াল। সেই হ্যাঁ এর মধ্যে কোনো অভিযোগ ছিল না, কোনো চাপ ছিল না। এটাই অনন্যাকে সবচেয়ে বেশি বিঁধল। সে এমন মানুষদের সান্নিধ্যে অভ্যস্ত ছিল যারা ভুলকে হাতিয়ার বানিয়ে নিত, কিন্তু রাঘব তেমন কিছুই করেনি। অনন্যা জিজ্ঞাসা করল যে তবুও সে সাহায্য কেন করল। রাঘব এক মুহূর্তের জন্য চলন্ত মেশিনটির দিকে তাকাল এবং শুধু এটুকুই বলল যে মেশিনটা খারাপ ছিল আর সে ওটা ঠিক করতে জানত, এর বাইরে আর কিছু নয়। ওই সাধারণ উত্তরটি অনন্যার ভেতরে কিছু একটা ভেঙে দিল। সেখানে না ছিল ম্যানেজার, না ছিল গ্রামের লোক, সেখানে শুধু দুজন মানুষ ছিল, এবং তাদের মধ্যে একজন কোনো শর্ত ছাড়াই সঠিক কাজটা করেছিল। পাশ থেকে খবর এলো যে ওপর থেকে বার্তা এসেছে এবং সব ঠিক আছে, প্রজেক্ট সুরক্ষিত। অনন্যা মাথা নাড়াল, কিন্তু তার মন এখন আর এসব কথাই ছিল না। তার দৃষ্টি ছিল রাঘবের ওপর, যে আর পেছন ফিরে না তাকিয়ে চলে যাচ্ছিল। সে অনুভব করল যে সে শুধু একটা মানুষকে যেতে দেখছে না, সে ওই মুহূর্তটাকে চলে যেতে দেখছে,
যেখানে সে নিজের সীমা লঙ্ঘন করেছিল। ওই নিস্তব্ধতায় অনন্যা পরিষ্কার বুঝতে পারল যে এই কাহিনী মেশিনের সাথেই শেষ হয়ে যায়নি। আসল প্রশ্ন এখন শুরু হয়েছে, কথার মর্যাদা রাখার প্রশ্ন, দায়িত্বের প্রশ্ন, এবং ওই বাক্যটির প্রশ্ন যা সে সবার সামনে বলেছিল এবং যা এখন তার কাছে উত্তর চাইছে। এইবার সে জানত যে সে ওই উত্তর থেকে পালাতে পারবে না। ওই দিনের পর খনি আবার তার পুরনো গতিতে ফিরে এলো। মেশিন চলতে লাগল, ট্রাক সময় মতো ভর্তি হতে শুরু করল এবং রিপোর্টে সবকিছু স্বাভাবিক দেখাতে লাগল। বাইরে থেকে দেখে কেউ বলতে পারত না যে কোনো অস্বাভাবিক কিছু ঘটেছে, কিন্তু অনন্যা রাঠোরের ভেতরে পরিস্থিতি মোটেও স্বাভাবিক ছিল না। সে প্রতিদিনের মতো সময় মতো সাইটে পৌঁছাত, কাজ দেখত, নির্দেশ দিত আর মিটিংয়ে অংশ নিত। কিন্তু প্রতিটি কাজের মাঝে তার মন বারবার অন্যদিকে চলে যেত। কখনো তার দৃষ্টি সেই জায়গায় আটকে যেত যেখানে রাঘব মেশিন খুলেছিল, তো কখনো তার কানে সেই কথাগুলো প্রতিধ্বনিত হতে থাকত যা সে রাগের মাথায় বলে ফেলেছিল। ওই লোকটি সেখানে ছিল না, তো ও তার নীরবতা যেন পুরো এলাকায় ছড়িয়েছিল। দিন যাওয়ার সাথে সাথে খনিতে কথাও ছড়াতে শুরু করল। শুরুতে এগুলো ছিল শুধু ফিসফাস। কেউ বলতো যে ওই লোকটা সাধারণ হতে পারে না, কেউ যোগ করত যে সে মেশিনটাকে এমনভাবে সামলালো যেন বহু বছর ধরে চেনে। কিছু লোকের মনে পড়ল যে গ্লায় আগেও আলোচনা ছিল যে রাঘব একসময় বিদেশে কাজ করত। এই কথাগুলো অনন্যার কানেও পৌঁছাত। সে শুনত, বুঝত, কিন্তু সামনে থেকে কিছু বলত না। সে চাইত না যে কেউ এটা মনে করুক যে তার আগ্রহ ব্যক্তিগত। তবুও প্রতিটি শোনা কথা তার ভেতরে আরও একটি করে প্রশ্ন যোগ করে দিত। সন্ধ্যায় যখন সে ফিল্ড অফিসে একা বসে থাকত, হেলমেট টেবিলের ওপর রাখা থাকত আর ফাইলগুলো খোলা থাকত, তখন তার মন কাজে লাগত না। প্রথমবারের মতো সে নিজের কাছে এটা স্বীকার করল যে এই অস্থিরতা শুধু গুজবের কারণে নয়, এটা সেই দায়িত্বের কারণে যা সে এড়িয়ে যাচ্ছিল। সে জানত যে যে কথা একবার সবার সামনে বলে দেওয়া হয় তা সময়ের সাথে হালকা হয় না। সেগুলো সঠিক সময়ের অপেক্ষা করে, যখন মানুষকে তার উত্তর দিতেই হয়। পরের দিন সে মহেশকে ডাকল, গলাজান্ত বুঝে স্বাভাবিক রাখল, যেন এটা শুধু কাজের সাথে জড়িত একটি প্রশ্ন। সে জিজ্ঞাসা করল যে ওই লোকটি যে মেশিন ঠিক করেছিল সে কোথায় থাকে। মহেশ এক মুহূর্ত থেমে জানালো যে রাঘব সিং পাশের গ্রাম ওশিয়াতে থাকে। তার বৃদ্ধা মায়ের সাথে থাকে, খুব একটা কথা বলে না, নিজের কাজ নিয়ে থাকে। বিদেশে কাজ করার কথা সেও শুনেছিল, কিন্তু পুরো কাহিনী কেউ জানে না। মহেশের গলায় সেই দ্বিধা ছিল, যেন সে কিছু জানে কিন্তু বলতে চাইছে না। অনন্যা আর প্রশ্ন করল না। সে বুঝতে পেরেছিল যে অর্ধেক তথ্যে সত্য পাওয়া যায় না। গ্রামেও কথা পৌঁছে গিয়েছিল। কেউ বলতো যে খনির ম্যানেজার ওই লোকটির সাথে আলাদা করে কথা বলেছে। কেউ যোগ করত যে সে ক্ষমাও চেয়েছে। সত্য আর কল্পনা একে অপরের সাথে মিশে গিয়েছিল। রাঘবের কাছেও এসব পৌঁছালো, কিন্তু সে কাউকে কোনো উত্তর দিল না। সে রোজকার মতো সকালে উঠত, ছোটখাটো কাজ করত, মায়ের জন্য ওষুধ আনত আর সন্ধ্যায় চুপচাপ বাড়ি ফিরে আসত। তার জন্য ওই দিনটি ছিল শুধু একটি দিন। একটু আলাদা ঠিকই, কিন্তু জীবন বদলে দেওয়ার মতো নয়। অনন্যার ভেতরে অস্থিরতা বেড়েই চলছিল। এখন সে পরিষ্কার বুঝতে পারছিল যে চুপ থাকাও নিজের মধ্যে একটা সিদ্ধান্ত হয়। প্রতিটি পার হওয়া দিন ওই বাক্যটিকে আরও ভারী করে তুলছিল। তার মনে হতে লাগল যে যদি সে এখনও এড়িয়ে যায়, তবে এই এড়িয়ে যাওয়াটা দুর্বলতা হয়ে যাবে। আর সে দুর্বলতা নয়, বরং দায়িত্ব বেছে নিতে চেয়েছিল, তার পরিণাম যাই হোক না কেন। এক সন্ধ্যায় সে অফিস তাড়াতাড়ি ছাড়ল, ড্রাইভারকে মানা করে দিল আর নিজে গাড়ি চালাতে লাগল। শহরের রাস্তা পেছনে পড়ে থাকল। রাস্তা সরু হয়ে গ্রামের দিকে ঘুরে গেল। ধুলো মাখা ওই রাস্তায় গাড়ি চালাতে চালাতে তার বুক কাঁপছিল। সে জানত যে এই রাস্তা তাকে শান্তি দেবে না, কিন্তু এখন ফিরে আসা তার চেয়েও বেশি ভারী মনে হচ্ছিল। ওই মুহূর্তে খনি থেকে দূরে ওই শান্ত রাস্তায় অনন্যা প্রথমবারের মতো অনুভব করল যে তার জীবন এমন এক মোড়ে এসে দাঁড়িয়েছে যেখানে প্রশ্ন থেকে বাঁচা সম্ভব নয়। আর এখন যে উত্তর দিতে হবে তা শুধু কথায় নয়, নিজের সিদ্ধান্তে দিতে হবে। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামছিল যখন অনন্যা রাঠোরের গাড়ি ওসিয়ার সীমানায় পৌঁছাল। শহরের চওড়া রাস্তা, সরু গোল আর ভিড় সব পেছনে পড়ে গিয়েছিল। এখানকার রাস্তা ছিল সংকীর্ণ। দুই পাশে মাটির ঘর, টালির ছাদ আর দরজার বাইরে বসে থাকা শান্ত দৃষ্টি। কিছু লোক গাড়ি দেখে ঘুরল, কেউ রাস্তা দেখিয়ে দিল, কেউ শুধু মাথা তুলে দেখল আর আবার নিজের কাজে লেগে গেল। অনন্যা গাড়ি একদিকে থামাল। সামনের রাস্তা তাকে হেঁটে পার করতে হবে। সে লম্বা শ্বাস নিল, যেন নিজের ভেতরে জমে থাকা সব বোঝা এখানেই ছেড়ে দিতে চায়। কিছু জিজ্ঞাসাবাদের পর
সে সেই ছোট ঘরটির সামনে গিয়ে দাঁড়াল। সামনে নিম গাছ ছিল, নিচে ছায়া আর বাতাসে মাটির সোঁদা গন্ধ। দরজা আধ খোলা ছিল। অনন্যা হালকা টোকা দিল। ভেতর থেকে পায়ের আওয়াজ এলো, আর একজন বৃদ্ধা মহিলা দরজায় এলেন। মুখে বয়সের রেখা ছিল, চোখে সারল্য আর অভিজ্ঞতার গভীরতা। অনন্যা নিজেকে সামলে নিয়ে জানালো যে সে রাঘবের সাথে দেখা করতে এসেছে। মহিলাটি কোনো প্রশ্ন না করে ভেতরে আসার ইশারা করলেন, যেন গ্রামে অতিথির কাছে আগে কারণ জিজ্ঞাসা করা হয় না। বাড়িটি ছোট ছিল, খুব সাদামাটা। একটি মেজ, দুটি চেয়ার, দেওয়ালে টাঙানো ক্যালেন্ডার আর কোণে রাখা জলের কলসি। কোনো দেখনদারি নেই, কোনো অতিরিক্ত জিনিস নেই। অনন্যা বসল। প্রথমবারের মতো সে অনুভব করল যে শব্দ তার সঙ্গ দিচ্ছে না। মহিলাটি চা রাখলেন আর চুপচাপ সামনে বসলেন। ঠিক তখনই ভেতরের ঘর থেকে রাঘব বেরিয়ে এলো। তাকে দেখেই অনন্যার ভেতরের ক্লান্তি আর অস্থিরতা একসাথে উথলে উঠল। এখানে সে খনির ম্যানেজার ছিল না, না ছিল কোনো আদেশ দেওয়ার মতো কেউ। এখানে সে শুধু একজন মানুষ ছিল, যে নিজের শব্দের দায়িত্ব নিতে এসেছিল। কিছুক্ষণ কেউ কোনো কথা বলল না। তারপর অনন্যা শান্ত স্বরে বলতে শুরু করল। সে কোনো চাপ, কোনো বাধ্যবাধকতা বা পরিস্থিতির দোহাই দিল না। সে শুধু এটুকুই বলল যে সেদিন তার মুখ থেকে যে শব্দগুলো বেরিয়েছিল সেগুলো ভুল ছিল। এমন শব্দ কোনো মানুষের সামনে বলা উচিত নয়। সে এটাও পরিষ্কার করে দিল যে সে এখানে কারোর কাছ থেকে ক্ষমা চাওয়ানোর জন্য বা কোনো প্রতিশ্রুতি শোনার জন্য আসেনি। সে শুধু এটা বলতে চায় যে ভবিষ্যতে যাই ঘটবে তা যেন কারোর বাধ্যবাধকতা না হয়ে দাঁড়ায়, না তার, না রাঘবের। রাঘব মন দিয়ে তার কথা শুনল। তারপর সে ঠিক ততটাই শান্ত স্বরে বলল যে সে কারোর কাছে ক্ষমার আশা করে না। তার কাছে ওটা ছিল ওই দিনের কাজ। মেশিন খারাপ ছিল আর সে ওটা ঠিক করতে জানত। অনন্যা মাথা নাড়াল। সে বলল যে সে এটাই বুঝতে এসেছে, আর সম্ভবত এই উপলব্ধিই তাকে এখানে নিয়ে এসেছে। ঘরে আবার নিস্তব্ধতা নেমে এলো, কিন্তু সেই নিস্তব্ধতা ভারী ছিল না, তাতে শোনার জায়গা ছিল। তখনই রাঘবের মা ধীর স্বরে বললেন যে সম্মান শব্দ দিয়ে নয়, বরং ব্যবহার দিয়ে তৈরি হয়। যে মানুষ নিজের ভুল বুঝতে পারে আর তা শুধারানোর চেষ্টা করে, সেই সঠিক অর্থে শক্তিশালী হয়। অনন্যার চোখ নিচু হয়ে গেল। প্রথমবারের মতো সে অনুভব করল যে এখানে তাকে বিচার করা হচ্ছে না, বরং গ্রহণ করা হচ্ছে। রাঘব বলল যে সে যে কোনো সিদ্ধান্তকে সময় দিতে চায়। সে চায় না যে গ্রাম, খনি বা মানুষের কথা কোনো পথ তৈরি করে দিক। অনন্যা এটা শুনল, আর তার ভেতরে এক অদ্ভুত স্বস্তি নামল। সে বলল যে সে নিজেও এটাই চায়, না কোনো তাড়াহুড়ো, না কোনো চাপ, শুধু সত্য এবং সময়। যখন সে উঠল তখন বাইরে অন্ধকার ঘনিয়ে এসেছে। নিম পাতা থেকে চুঁইয়ে আসা হাওয়া বেশ ঠান্ডা লাগছিল। দরজায় দাঁড়িয়ে অনন্যা এক মুহূর্তের জন্য পেছনের দিকে তাকাল। এই বাড়িটি ছোট ছিল, কিন্তু এখানে এসে প্রথমবারের মতো হালকা অনুভব করল। সে ধন্যবাদ জানাল, এইবার কোনো বোঝা ছাড়াই। রাঘব মাথা নাড়াল। গাড়ির দিকে ফিরে যাওয়ার সময় অনন্যা জানত যে এই দেখা হওয়াটা কোনো চূড়ান্ত সিদ্ধান্ত ছিল না। এটা ছিল একটা শুরু, বিনা কোনো পদ, বিনা কোনো প্রতিশ্রুতি, বিনা কোনো শোরগোল। আর কখনো কখনো জীবনের সবচেয়ে সত্য শুরু সেটাই হয় যা নিস্তব্ধতায় হয়। পরের দিন সকালে অনন্যা রাঠোর খনিতে পৌঁছাল। তখন সবকিছু ওপর থেকে স্বাভাবিক দেখাচ্ছিল। মেশিনগুলো নিজের ছন্দে ছিল, শ্রমিকরা কাজে ডুবেছিল, আর কাগজে কলমে প্রজেক্ট সময়মতো এগিয়ে চলছিল। কিন্তু অনন্যা অনুভব করছিল যে বাতাসে কিছু একটা বদলে গেছে। প্রতিটি দৃষ্টি এখন আর আগের মতো ছিল না। কোথাও কৌতূহল ছিল, কোথাও বিদ্রূপ, আর কোথাও এমন কিছু অসম্পূর্ণ প্রশ্ন যা কেউ সরাসরি জিজ্ঞাসা করার সাহস পাচ্ছিল না। মিটিংয়ের পর কেউ কথাটি বাইরে বের করে দিয়েছিল, আর সেই কথাটি এখন খনি থেকে বেরিয়ে শহরে ছড়িয়ে পড়তে শুরু করেছিল। গ্রামের একটি ছোট সাক্ষাৎ, যা ব্যক্তিগত ছিল, এখন তা প্রকাশ্য আলোচনায় পরিণত হয়ে গিয়েছিল। বিকেল গড়িয়ে আসতেই বিক্রম রাঠোর তার সামনে এসে দাঁড়াল। সম্পর্কে তুতো ভাই, আর স্বভাবে হিসেব নিকাশ রাখা মানুষ। তার হাসি ছিল অর্ধেক, চোখে মেপে দেখার ভাব স্পষ্ট ছিল। সে কোনো ভূমিকা ছাড়াই বলল যে মানুষ বলাবলি করছে, আর এমন কথা কোম্পানি পছন্দ করে না। খনির ম্যানেজারের গ্রামের একটি সাধারণ লোকের বাড়িতে যাওয়া, সেটাও আবার একা, অনেক প্রশ্ন তোলে। সে এটাও যোগ করল যে সমাজ খুব তাড়াতাড়ি সিদ্ধান্তে পৌঁছায়, আর কোম্পানি প্রায়ই সমাজের ভাষায় কথা বলে। অনন্যা তার কথা মন দিয়ে শুনল।
সে জানত বিক্রমের চিন্তার পেছনে সুযোগও লুকিয়ে আছে। এমন পরিস্থিতিতে কিছু মানুষ সমাধান নয়, বরং শূন্যস্থান খোঁজে। বিক্রম পরামর্শ দিল যে এই পুরো বিষয়টি থেকে দূরত্ব বজায় রাখা উচিত। একদিনের একটি ভুলকে এত গুরুত্ব দেওয়ার কোনো প্রয়োজন নেই। অনন্যা শান্ত স্বরে বলল যে কিছু ভুল থেকে দূরত্ব বজায় রাখা যায় না, সেগুলোর মুখোমুখি হতে হয়। এই উত্তরটি বিক্রমের পছন্দ হল না। তার মুখে হালকা বিরক্তি ফুটে উঠল, আর সে কথা ঘুরিয়ে চলে গেল। কিন্তু তার যাওয়ার ভঙ্গি পরিষ্কার বলে দিচ্ছিল যে এই আলোচনা এখানেই শেষ হবার নয়। সেই সন্ধ্যায় গ্রাম আর খনির মধ্যে আলোচনা আরও জোরালো হয়ে উঠল। অর্ধেক সত্যগুলো পূর্ণ কাহিনীতে পরিণত হতে লাগল। কেউ বলত যে রাঘব খুব চতুর, কেউ যোগ করত যে সে কোনো বড় খেলার অংশ। কারোর মনে পড়তে থাকল যে সে একসময় বিদেশে কাজ করত আর হঠাৎ ফিরে এসেছিল। কোনো প্রমাণ ছাড়া, কোনো প্রশ্ন ছাড়া প্রত্যেকে নিজের মতো কাহিনী সাজাচ্ছিল। এসব রাঘবের কানেও পৌঁছাল। সে শুনল, বুঝল, আর তারপর সেটাই করল যা সে আগেও করেছে, চুপ করে রইল। তার কাছে এই কোলাহল নতুন কিছু ছিল না। আগেও এই কোলাহলই তাকে কোনো ভুল না করা সত্ত্বেও দোষী বানিয়ে দিয়েছিল। ওই রাতে সে অনেক রাত পর্যন্ত জেগে রইল। আঙিনায় বসে সে আকাশের দিকে তাকাল। মা ভেতরে ঘুমোচ্ছিলেন। গ্রাম শান্ত ছিল, কিন্তু তার ভেতরে পুরনো স্মৃতিরা আর মোড়া নিচ্ছিল। সে বুঝতে পারছিল যে এইবার বিষয়টি শুধু তার একার নয়, অনন্যাও এই কোলাহলের মাঝে দাঁড়িয়ে আছে। সে স্থির করল যে সে তাড়াহুড়ো করে কোনো পদক্ষেপ নেবে না, কিন্তু সত্য থেকেও পালাবে না। যদি সত্য সামনে আসে, তবে সে তা মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকবে। অন্যদিকে অনন্যা নিজের ঘরে একা বসেছিল। জানলার বাইরে শহরের আলোগুলো জ্বলজ্বল করছিল, কিন্তু তার কাছে ওই আলো শীতল আর অনেক দূরের মনে হচ্ছিল। বিক্রমের কথাগুলো, মানুষের দৃষ্টি আর কোম্পানির নীরবতা, সব কিছু তার ভেতরে একসাথে প্রতিধ্বনিত হচ্ছিল। সে জানত যে এখন কাহিনী শুধু দুজন মানুষের রইল না, এটি তাদের সবার হয়ে গিয়েছিল যারা ক্ষমতা, পদ আর সম্মানের মানদণ্ডে সিদ্ধান্ত ওজন করে। তবুও কোথাও ভেতরে একটা পরিষ্কার আওয়াজ ছিল, যা তাকে বারবার মনে করিয়ে দিচ্ছিল যে যদি সে আজ নতি স্বীকার করে, তবে সে নিজের চোখের দিকে তাকাতে পারবে না। ওই রাতে দুজনে আলাদা আলাদা জায়গায় ছিল, কিন্তু একই বোঝা বহন করছিল। বাইরের আওয়াজগুলো আরও তীব্র হতে থাকছিল, আর তাদের মাঝে দাঁড়িয়ে থাকা এই কাহিনী এখন এমন এক মোড়ে এসে পৌঁছেছিল যেখানে পরবর্তী পদক্ষেপটি শুধু সম্পর্ককে নয়, পুরো জীবনের দিশা বদলে দেওয়ার মতো ছিল। সেদিন খনিতে সকাল থেকেই অন্যরকম কিছু অনুভব করা যাচ্ছিল। কাজ চলছিল, মেশিনগুলো নিজের ছন্দে ছিল, কিন্তু বাতাসে এক অদ্ভুত অস্থিরতা ছিল। অনন্যা রাঠোরের এই উপলব্ধি কোনো কারণ ছাড়া ছিল না। দুপুরের আগেই নিরাপত্তা গেটে একটি বাইরের গাড়ি এসে থামল। শহরের পরিষ্কার গাড়ি, যেন এই ধুলোমাখা এলাকার সাথে তার কোনো সম্পর্ক নেই। ড্রাইভার নেমে নাম জিজ্ঞাসা করল আর অফিসে একটি খাম পৌঁছে দিল। খামের ওপর একটি পুরনো কোম্পানির নাম ছিল, এমন একটি নাম যা অনন্যা আগেও শুনেছিল, ফাইল আর রিপোর্টে, কিন্তু কখনো সরাসরি এভাবে দেখেনি। সে খামটি খুলল। ভেতরে একটি আনুষ্ঠানিক চিঠি ছিল। শব্দগুলো মার্জিত ছিল, কিন্তু তার পেছনে চাপ স্পষ্ট ফুটে উঠছিল। কোম্পানি রাঘব সিংয়ের সাথে দেখা করতে চাইছিল পুরনো বিষয়টিকে পরিষ্কার করার জন্য। তদন্ত শেষ হয়ে গিয়েছিল, কিছু নথি সামনে এসেছিল, আর এখন কোম্পানি নিজেদের পক্ষ পরিষ্কার করতে চাইছিল। অনন্যা বুঝতে পারল যে ওই লোকেরা সরাসরি গ্রামে পৌঁছায়নি, কারণ তারা হয়তো জানতই না যে রাঘব এখন এখানেই থাকে। তারা প্রথমে খনিতে এসেছিল, যেখানে তার নাম আবার সামনে এলো। এটি সেই দরজা ছিল যা রাঘব বহু বছর আগে বন্ধ করে দিয়েছিল, আর যাকে এখন বাধ্য হয়ে খোলা হচ্ছিল। একই সময়ে গ্রামেও চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। কেউ রাঘবকে জানালো যে শহর থেকে কিছু লোক তাকে খুঁজছে। রাঘব মাকে কিছুই বলল না। সে চুপচাপ ঘর থেকে বেরোলো আর ক্ষেতির দিকে হাঁটতে লাগল। প্রতিটি পদক্ষেপের সাথে স্মৃতিরা ভেসে উঠতে লাগল। বড় ওয়ার্কশপ, তীব্র আলো, মেশিনের অনবরত শব্দ, আর সেই দিনটি যখন একটি ভুল যা তার ছিল না তার নামে চাপিয়ে দেওয়া হয়েছিল। প্রশ্ন করা হয়েছিল, অভিযোগ তোলা হয়েছিল, আর তারপর কোনো কথা না শুনেই রায় শুনিয়ে দেওয়া হয়েছিল। ওই সব তার ভেতরে কোথাও জমে গিয়েছিল, যেন সময় সেই ক্ষতের ওপর মাটি চাপা দিয়েছিল, কিন্তু যন্ত্রণা ওখানেই ছিল। সন্ধে হতে হতে ওই লোকেরা গ্রামে পৌঁছে গেল। দুজন মানুষ, আনুষ্ঠানিক পোশাক, মাপা ভাষা আর মুখে সতর্কতা। তারা রাঘবের সাথে দেখা করার অনুমতি চাইল। রাঘব তাদের আঙিনায় বসালো। মা ভেতর থেকে জল নিয়ে এলেন আর কিছু না জিজ্ঞাসা করেই ফিরে গেলেন। কথাবার্তা শুরু হলে শব্দগুলোতে অনুশোচনা ছিল, কিন্তু গলায় ভয়ও ছিল।
তারা জানালো যে কোম্পানির উপর আইনি চাপ বাড়ছে, পুরনো মামলাগুলো আবার খুলছে, আর এখন সত্য গোপন করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। নথিপত্র সামনে রয়েছে, আর তদন্তে প্রমাণিত হয়েছে যে ভুল রাঘবের ছিল না। কোম্পানি চাইছিল যে তার নাম যেন কলঙ্ক মুক্ত করা হয়, যাতে তাদের নিজেদের ভাবমূর্তিও রক্ষা পায়। রাঘব সব মন দিয়ে শুনল। তার মুখ শান্ত ছিল, কিন্তু ভেতরে কিছু একটা নড়ে উঠছিল। সে শুধু এটুকুই জিজ্ঞাসা করল যে এসব এখন কেন। উত্তর পরিষ্কার ছিল, যদিও পুরো সততা ছাড়াই। কোম্পানির এখন সত্যের প্রয়োজন ছিল, কারণ সত্য তাদের বিরুদ্ধে গিয়ে দাঁড়িয়েছে। রাঘব ধীরে ধীরে মাথা নাড়াল। সে বুঝতে পারল যে সত্যের সময় তখনই হয় যখন তাকে অন্য কারোর বাধ্যবাধকতায় পরিণত করা হয়। ইতিমধ্যে অনন্যার কাছে এই খবর পৌঁছে গিয়েছিল। সে সচেতনভাবে নিজেকে দূরে রাখল। এই লড়াই রাঘবের ছিল, আর তা তার মতোই লড়া উচিত ছিল। তবু তার ভেতরে একটি দুশ্চিন্তা ছিল, যা নিঃশব্দে চলছিল। যদি রাঘবের অতীত পুরোপুরি সামনে আসে, তবে প্রশ্ন শুধু তার একার হবে না। তুলনা হবে, বিচার হবে, আর চাপ কয়েক গুণ বেড়ে যাবে। গ্রামে রাত নেমে এলো। শহরের লোকেরা ফিরে গেল। কিছু কাগজ রেখে রাঘব আঙিনায় একা বসে রইল। মা পাশে এসে বসলেন। তিনি কিছু জিজ্ঞাসা করলেন না, শুধু তার কাঁধ চাপড়ে দিলেন। ওই একটি স্পর্শে ভরসা ছিল, সেই ভরসা যা যে কোনো সাফাইয়ের চেয়ে বড় হয়। ওই রাতে অনন্যা নিজের ঘরে অনেক রাত পর্যন্ত জেগে হইল। জানলার বাইরে শহরের আলোগুলো জ্বলজ্বল করছিল, কিন্তু তার কাছে ওই আলো শীতল আর দূরের মনে হচ্ছিল। সে জানত যে এখন কাহিনী আর পেছনে ফিরতে পারবে না। অতীতের দরজা খুলে গিয়েছিল, প্রশ্নগুলো সামনে এসেছিল, আর এখন যাই হবে তা কোনো অর্ধেক সত্য হবে না। তাকেও স্থির করতে হচ্ছিল যে সে এই সত্যের সাথে কিভাবে দাঁড়িয়ে থাকবে, পদের সাথে নাকি মানুষের সাথে। দুটি আলাদা জায়গায়, দুটি আলাদা জীবনে একই সত্য ধীরে ধীরে আকার নিচ্ছিল। আর এই সত্য এখন সুযোগ সুবিধা দিয়ে নয়, বরং সাহস দিয়ে নির্ধারিত হতে চলেছিল। পরের দিন সকালে খনিতে এক অন্য রকম অস্থিরতা অনুভব করা যাচ্ছিল। কাজ সময় মতো শুরু হলো, মেশিনগুলো চলতে থাকল, কিন্তু দৃষ্টি বারবার মেশিন থেকে সরে গিয়ে মুখগুলোর উপর আটকে যাচ্ছিল। এখন এটি শুধু ফিসফাস ছিল না, শহর থেকে আসা লোকেদের উপস্থিতি, নথিপত্রের আলোচনা আর রাঘবের অতীতের কথাগুলো শ্রমিকদের মাধ্যমে ধীরে ধীরে গ্রাম পর্যন্ত পৌঁছে গিয়েছিল। কিছু লোকের স্বস্তি হয়েছিল, যেন কোনো জট পাকানো কাহিনীর খেই খুঁজে পাওয়া গেছে। আর কিছু লোক অস্বস্তিতে ছিল, কারণ যে লোকটিকে তারা সাধারণ মনে করেছিল তার সত্য তাদের ধারণার চেয়ে অনেক বড় বেরিয়েছিল। দুপুর হতেই অফিসে মিটিং ডাকা হলো। কোম্পানির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। কাগজ খোলা হলো, রিপোর্ট রাখা হলো, আর শব্দগুলোকে সাবধানতার সাথে ওজন করা হতে লাগল। পুরনো প্রজেক্টের কারিগরি ত্রুটি, তদন্ত রিপোর্ট আর সেই উপসংহার সামনে এলো, যা এখন পরিষ্কার বলছিল যে ভুল রাঘব সিংয়ের ছিল না। ঘরে নিস্তব্ধতা নেমে এলো। কিছু লোক চুপ ছিল, কিছু অস্বস্তিতে। এই নিস্তব্ধতা সম্মানের নয়, বরং সেই লজ্জার ছিল যা দেরিতে সামনে আসে। ওই মুহূর্তেই অনন্যার আঠোর কোঠা বলার সিদ্ধান্ত নিল। সে জানত যে যদি সে এখনও চুপ থাকে, তবে এই নীরবতাও একটি পক্ষ হয়ে যাবে। সে শান্ত কিন্তু স্পষ্ট স্বরে বলল যে এই বিষয়টি শুধু নথিপত্রের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি একজন মানুষের সম্মানের প্রশ্ন, যাকে বছরের পর বছর ভুল প্রমাণিত করা হয়েছে। সে পরিষ্কার জানালো যে যদি কোম্পানি সত্যকে স্বীকার করে থাকে, তবে তাদের মাঝপথে থামা উচিত নয়। সত্যকে জনসমক্ষে স্বীকার করতে হবে, আর একইভাবে দায়িত্বও নিতে হবে। কারণ খনিতে কাজ করা মানুষরা শুধু মেশিনের সিদ্ধান্ত দেখে না, মানুষের সাথে করা ব্যবহারও মনে রাখে। কিছু প্রতিনিধি সংযম বজায় রাখলেন আর আইনি প্রক্রিয়ার কথা বললেন। অনন্যা মাথা নাড়াল, কিন্তু তার চোখে স্পষ্টতা ছিল। সে বলল যে আইন জরুরি, কিন্তু নৈতিক দায়িত্ব তার চেয়েও বড় হয়। এই কথাটি ঘরে বসা অনেককেই অস্থির করে তুলছিল, কারণ এখন সিদ্ধান্ত শুধু ফাইলের মধ্যে সীমাবদ্ধ থাকার ছিল না। সন্ধ্যা নাগাদ এই কথা খনির বাইরে বেরিয়ে গিয়েছিল। শ্রমিকদের মাধ্যমে খবর গ্রামে পৌঁছে গেল। মানুষ রাঘবের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় থামতে লাগল। কেউ সরাসরি কিছু বলছিল না, কিন্তু দৃষ্টিতে প্রশ্ন কম আর স্বীকৃতি বেশি ছিল। রাঘব এসব দেখছিল। সে অনুভব করল যে সত্য সামনে আসা সবসময় স্বস্তি দেয় না, কখনো কখনো তা পুরনো ক্ষতগুলোকে আবার খুঁচিয়ে দেয়। তবু সে নিজেকে বলল যে এই বাতাস জরুরি ছিল। ওই সন্ধ্যায় অনন্যা গ্রামে পৌঁছাল। এইবার সে সাফাই দিতে নয়, বরং নিজের সিদ্ধান্তের সাথে দাঁড়াতে এসেছিল। সে রাঘবকে বলল যে আজ যা বলা হয়েছে তা কোনো আনুষ্ঠানিক বয়ান ছিল না। সে জানে
যে ভবিষ্যতে চাপ বাড়বে, বিরোধিতা হবে আর প্রশ্ন উঠবে, কিন্তু সে সেই সত্য থেকে পিছিয়ে যাবে না যা এখন সবার সামনে এসে গেছে। রাঘব তার কথা শুনল আর শান্ত স্বরে বলল যে সে কারোর কাছে অনুগ্রহ চায় না, তার শুধু সেটুকুই চাই যা তার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল, তার নাম আর তার সত্য। অনন্যা মাথা নাড়াল। সে বলল যে কখনো কখনো সঠিকের পাশে দাঁড়ানো অন্য কারোর জন্য নয়, বরং নিজের জন্য জরুরি হয়। রাত গভীর হল। গ্রাম শান্ত ছিল, কিন্তু বাতাসে এক নতুন স্থিরতা ছিল, যেন দীর্ঘ সময় ধরে চেপে রাখা কোনো বোঝা অবশেষে মাটিতে নামিয়ে রাখা হয়েছে। দূরের শহরে কোম্পানির দপ্তরে সিদ্ধান্তের প্রস্তুতি চলছিল। খনি আর গ্রামের মাঝে দাঁড়িয়ে থাকা এই কাহিনী এখন এমন মোড়ে এসে পৌঁছেছিল যেখান থেকে সত্য থেকে পিছিয়ে যাওয়ার কোনো রাস্তা অবশিষ্ট ছিল না। সামনের পথ সহজ ছিল না, কিন্তু দুজনেই জানত যে এখন যাই হবে তা অসম্পূর্ণ হবে না। সত্য সামনে আসার পর খনির পরিবেশ পুরোপুরি বদলে গিয়েছিল। মেশিনগুলো এখনও চলছিল, কাজ নিজের গতিতে ছিল, কিন্তু মানুষের নজর আগের মতো রইল না। এখন প্রতিটি আদেশের পেছনে একটি প্রশ্ন লুকিয়ে থাকত, আর প্রতিটি সিদ্ধান্তকে শুধু কারিগরি নয় বরং নৈতিক দিক থেকেও দেখা হতে লাগল। অনন্যার আঠোর এই পরিবর্তন সবচেয়ে আগে অনুভব করল। শহর থেকে ফোন আসতে লাগল। উপরতলার কর্মকর্তাদের গলায় আনুষ্ঠানিকতা বজায় থাকল, কিন্তু শব্দের মাঝে চাপ স্পষ্ট ফুটে উঠছিল। তাকে মনে করিয়ে দেওয়া হলো যে কোম্পানি নিয়ম দিয়ে চলে, আবেগ দিয়ে নয়, আর কোনো এক ব্যক্তির অতীতকে জনসমক্ষে আনা প্রতিষ্ঠানের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। কিছুদিন পর একটি আনুষ্ঠানিক নোটও পাঠানো হলো, যাতে সরাসরি কিছু না বলেও এই ইঙ্গিত স্পষ্ট ছিল যে তার সিদ্ধান্তের ওপর নজর রাখা হচ্ছে। অনন্যা সবকিছু শান্ত মনে শুনল। সে তর্ক করল না, গলা উঁচিয়ে কথা বলল না। সে শুধু এটুকুই বলল যে যদি নিয়ম মানুষের সম্মানের ওপরে রাখা হয়, তবে সেই নিয়মগুলো নিয়ম থাকে না, তা ভয়ে পরিণত হয়। ফোনের ওপরে কয়েক মুহূর্তের নীরবতা থাকল, তারপর কথা ঘুরিয়ে দেওয়া হলো যেন কিছুই বলা হয়নি। কিন্তু অনন্যা বুঝতে পারল যে এই নীরবতা একটি সতর্কতা। তার সিদ্ধান্তের জন্য মূল্য দিতে হবে, আর সম্ভবত সেই মূল্য তার পদও হতে পারে। অদ্ভুত ব্যাপার এই যে এই উপলব্ধিতে তার ভয় কম আর স্পষ্টতা বেশি অনুভব হচ্ছিল। অন্যদিকে রাঘবের সামনেও একটি নতুন মোড় দাঁড়িয়েছিল। কিছুদিন পর কোম্পানির পক্ষ থেকে বার্তা এলো, শব্দগুলো মাপা, প্রস্তাব প্রলুব্ধকর, উন্নত পদ, উন্নত সুবিধা আর পুরনো ভুলের আনুষ্ঠানিক সংশোধন। সে অনেকক্ষণ ওই কাগজটির দিকে তাকিয়ে রইল। এটি সেই স্বপ্ন ছিল যা সে একসময় পুরো সততার সাথে যাপন করেছিল, আর যাকে একদিন কোনো ভুল ছাড়াই হারিয়ে ফেলেছিল। মা পাশে বসেছিলেন। তিনি কিছুই বললেন না, শুধু তার চোখের দিকে তাকালেন। ওই দৃষ্টিতে প্রশ্ন ছিল না, শুধু এই ভরসা ছিল যে যাই সিদ্ধান্ত হবে তা ভেবেচিন্তেই নেওয়া হবে। গ্রামে মানুষ আলাদা আলাদাভাবে প্রতিক্রিয়া দিচ্ছিল। কারোর কাছে রাঘব এখন গর্বের বিষয় হয়ে উঠেছিল, কেউ এখনও সন্দেহের চোখে দেখছিল। কারোর দৃষ্টিতে সে উদাহরণ ছিল, কারোর চোখে অস্বস্তিকর সত্য। কিন্তু রাঘব প্রথমবারের মতো অনুভব করল যে তার এই দৃষ্টিগুলোকে আর ভয় লাগছে না। সম্ভবত এই কারণে যে এইবার সত্য তার সাথে ছিল, আর সে সত্য থেকে পালাচ্ছিল না। সন্ধ্যায় অনন্যা আর রাঘবের দেখা হলো। কোনো আনুষ্ঠানিক কারণ ছিল না, শুধু কথা বলতে হয়েছিল। দুজনে কিছুক্ষণ চুপ থাকল, যেন শব্দের আগে নীরবতা জরুরি। অনন্যা তাকে জানালো যে ওপর থেকে চাপ বাড়ছে, আর ভবিষ্যতে তার পথ সহজ হবে না। সে এটাও পরিষ্কার করে দিল যে সে কারোর কাছে এই আশা রাখে না যে তার সিদ্ধান্তের কারণে কেউ নিজের জীবন বদলে ফেলুক। এই লড়াই সে নিজেই বেছে নিয়েছে, আর এর মূল্য সে নিজেই চোকাবে। রাঘব তার কথা মন দিয়ে শুনল। তারপর সে জানালো যে কোম্পানির প্রস্তাব তার সামনে আছে। সে স্বীকার করল যে প্রস্তাবটি আকর্ষণীয়, কিন্তু এখন সে এটা বুঝতে পেরেছে যে প্রতিটি সঠিক জিনিস সেখানেই হয় না যেখানে সুযোগ সুবিধা থাকে। সে বলল যে যদি সে ফিরে যায় তবে শুধু শর্তে নয়, নিজের শর্তে ফিরবে। সে এখন আর সেই মানুষ নয় যে চুপচাপ দোষ নিজের কাঁধে নিয়ে এগিয়ে যাবে। অনন্যা তার কথা শুনল, আর তার মুখে এক হালকা স্বস্তি ফুটে উঠল। এই স্বস্তি কোনো সাহারার ছিল না, বরং এই ভরসার ছিল যে তার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটি নিজের সিদ্ধান্ত নিজেই নিচ্ছে। সে বলল যে ভবিষ্যতে তাদের পথ একসাথে চলুক বা আলাদা হোক, সে এই সততাকে সম্মান করে। রাত নামতে লাগল। গ্রামের রাস্তাগুলো শান্ত ছিল। দূরে খনি নিজের ছন্দে চলছিল। দুজনে জানত যে এই কাহিনী এখনও শেষ হয়নি। সত্যের মূল্য চোকানো হচ্ছিল, আর ভবিষ্যতেও চোকাতে হবে। কিন্তু এখন সিদ্ধান্ত ভয় থেকে নয়, বরং উপলব্ধি থেকে নেওয়া হচ্ছিল। আর সম্ভবত প্রথমবারের মতো
এই উপলব্ধিতেই তারা সেই শান্তি পাচ্ছিল যা তারা দুজনে অনেক সময় ধরে খুঁজছিল। পরের দিন সকালে গ্রামে এক অস্বাভাবিক নিস্তব্ধতা ছেয়েছিল। বাতাসে সেই একই স্থিরতা ছিল যা কোনো বড় সিদ্ধান্তের আগে অনুভব করা যায়। রাঘব তাড়াতাড়ি উঠে পড়ল। সে আঙিনায় দাঁড়িয়ে দূরে ছড়িয়ে থাকা ক্ষেতগুলোর দিকে তাকিয়ে রইল, যেন মাটি থেকেই কোনো উত্তর চাইছে। সারা রাত তার ভেতরে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, ফিরে যাওয়া নাকি এখানেই থাকা। এই প্রশ্নটি চাকরির ছিল না, পরিচয়ের ছিল। সে মায়ের দিকে তাকাল। মা উনুনের পাশে বসেছিলেন, রোজকার মতো শান্ত। তিনি কিছু জিজ্ঞাসা করলেন না, যেন জানেন যে কিছু প্রশ্নের উত্তর বাইরে নয়, ভেতর থেকে আসে। ওই দিনই খনিতে পরিবেশ আরও কঠোর হয়ে গেল। অনন্যার আঠরকে আনুষ্ঠানিকভাবে শহরে ডাকা হল। মিটিংয়ের এজেন্ডা স্পষ্ট ছিল না, কিন্তু উদ্দেশ্য বোঝার মতো ছিল। বোর্ডরুমে বসা মানুষরা বিনয়ী ছিলেন, কিন্তু তাদের বিনয়ের মাঝে শর্ত লুকিয়েছিল। বলা হলো যে কোম্পানি নিজেদের ভাবমূর্তি সুধারানোর জন্য পদক্ষেপ নিচ্ছে, কিন্তু অতিরিক্ত নৈতিক বাগাড়ম্বর প্রতিষ্ঠানের ক্ষতি করতে পারে। অনন্যা মন দিয়ে শুনল। সে শান্তস্বরে বলল যে নৈতিকতা কোনো বয়ান নয়, তা প্রতিদিনের সিদ্ধান্তে ফুটে ওঠে। ঘরে হাসির রেখা ফুটে উঠল, কিন্তু সেই হাসির পেছনে শীতল হিসাব নিকাশ পরিষ্কার অনুভব করা যাচ্ছিল। মিটিংয়ের শেষে এই ইঙ্গিত দেওয়া হলো যে তার দায়িত্ব পর্যালোচনা করা হবে। এদিকে রাঘবের কাছে কোম্পানির আনুষ্ঠানিক প্রস্তাব পৌঁছাল। তারিখ, পদ আর সুযোগ সুবিধা সবকিছু পরিষ্কার লেখা ছিল। সে অনেক দিন ধরে ওই কাগজটি বারবার পড়তে থাকল। কখনো তার মনে হলো যে এটাই সেই মুহূর্ত যখন তার নাম পুরোপুরি কলঙ্কমুক্ত হতে পারে। কখনো তার মনে পড়ল সেই দিনের কথা যখন এই ধরনের কাগজই তার বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছিল। মা চুপচাপ তাকে দেখছিলেন। তিনি না কোনো পরামর্শ দিলেন, না কোনো বাধা দিলেন। ওই নীরবতায় ভরসা ছিল যে সিদ্ধান্ত ভেবেচিন্তে নেওয়া হবে। কিছুদিন পর রাঘব শহরে গেল, শুধু শোনার জন্য। কোনো প্রতিশ্রুতি দিল না, কোনো হ্যাঁ বা না বলল না। ফিরে এসে সে অনেকক্ষণ একা বসে রইল। অবশেষে সে স্থির করল যে সে এখন প্রস্তাব গ্রহণ করবে না। সে সত্যকে সিঁড়ি হিসেবে ব্যবহার করতে চায় না। যদি কখনো ফিরে যায়, তবে তখনই যাবে যখন শর্ত মানুষকে ছোট করবে না। এর মাঝে গ্রামে আলোচনা তীব্র হয়ে উঠল। কিছু লোক চাইছিল যে রাঘব ফিরে যাক যাতে তার নাম আরও উজ্জ্বল হয়। কেউ বলতো যে এখানে থেকে সে যে শান্তি পেয়েছে তা আর কোথাও পাবে না। রাঘব কারোর কথার বিরোধিতা করল না। সে বুঝতে পেরেছিল যে প্রতিটি পরামর্শদাতা নিজের ভয় আর নিজের স্বপ্ন থেকে কথা বলে। শহরে অনন্যা কোম্পানিকে পরিষ্কার জানিয়ে দিল যে রাঘব প্রস্তাব প্রত্যাখ্যান করেছে, আর এটি তার অধিকার। ঘরে আলোড়ন সৃষ্টি হল। কেউ একে সুযোগ হারানো বলল। অনন্যা উত্তর দিল যে সুযোগ সেটাই যা সম্মানের সাথে পাওয়া যায়। মিটিংয়ের পর সে এই ইঙ্গিত পেল যে তার ভূমিকায় পরিবর্তন হতে পারে। এটি সরাসরি সতর্কতা ছিল না, কিন্তু দিশা পরিষ্কার ছিল। অনন্যা জানত যে এই মূল্য এখন শুধু তাত্ত্বিক রইল না। গ্রামে ফিরে রাঘব ছোট কিন্তু দৃঢ় পদক্ষেপ নিতে শুরু করল। সে গ্রামের যুবকদের সাথে একটি ছোট প্রশিক্ষণ শুরু করল। মেশিন সম্পর্কে ধারণা, নিরাপত্তা আর রক্ষণাবেক্ষণ। এটি কোনো বড় ঘোষণা ছিল না, শুধু প্রতিদিনের কাজ ছিল। ধীরে ধীরে মানুষ বুঝতে লাগল যে সত্য শুধু শব্দে নয়, কাজে প্রয়োগ করলে শক্তিশালী হয়। দিন ফুরোতে ফুরোতে দুজনে নিজ নিজ মোর্চা সামলে নিয়েছিল। সিদ্ধান্ত হয়ে গিয়েছিল, আর তার সাথে দায়িত্ব। এই কাহিনী কোনো জয়ের ঘোষণা ছিল না, বরং সেই সাহসের ছিল যা সঠিক পথ বেছে নেওয়ার পরেও প্রতিদিন পালন করতে হয়। ভবিষ্যতে চাপ আসবে, প্রশ্ন উঠবে, আর লোকসানের আশঙ্কাও থাকবে, কিন্তু এখন দুজনেই জানত যে তারা পথ বেছে নিয়েছে, আর সেই পথেই টিকে থাকাই হল আসল পরীক্ষা। সিদ্ধান্তের পর যা এলো তা শান্তি ছিল না, বরং কোলাহল। এমন এক কোলাহল যা একসাথে সব জায়গায় গর্জে ওঠে না, বরং ধীরে ধীরে ছড়িয়ে পড়ে। খনিতে কাজ করা লোকেদের মধ্যে কথা এখন আর ফিসফাসের মধ্যে সীমাবদ্ধ রইল না। শহর পর্যন্ত খবর পৌঁছে গিয়েছিল, আর সেখান থেকে ফিরে এসে তা আলাদা আলাদা রঙে গ্রাম আর খনি উভয় জায়গায় ছড়িয়ে পড়তে লাগল। কারোর কাছে এটি সাহস ছিল, কারোর কাছে জেদ। কিছু লোক বলতো যে অনন্যা রাঠোর প্রয়োজনের চেয়ে বেশি এগিয়ে গেছে, তো কেউ প্রথমবারের মতো এটা মানতে লাগল যে সে সঠিক জায়গায় দাঁড়িয়ে আছে। রাঘবের নামের সাথেও দুটি ধারণা তৈরি হচ্ছিল। হয় সে উদাহরণ, অথবা এমন এক লোক যে সুযোগ হারিয়ে ফেলেছে। সত্য সবসময়ের মতো এই দুটির মাঝে কোথাও দাঁড়িয়েছিল, আর নিজেকে বোঝানোর তাড়াহুড়োই ছিল না।
অনন্যা এসব শুনল, কিন্তু উত্তর দেওয়ার ব্যস্ততা দেখাল না। খনিতে তার দায়িত্বের পরিবর্তন স্পষ্ট দেখা যেতে লাগল। কিছু সিদ্ধান্ত এখন তার স্বাক্ষর ছাড়াই হতে লাগল। কিছু মিটিংয়ে তাকে ডাকা হলো না। এটি কোনো প্রকাশ্য শাস্তি ছিল না, বরং সেই চাপ যা প্রকাশের জন্য শব্দের প্রয়োজন হয় না। তবুও সে কাজ করার ধরন বদলাল না। সে শ্রমিকদের মাঝে যেতে থাকল, তাদের কথা শুনতে থাকল, আর সেটাই করতে থাকল যা তার কাছে সঠিক মনে হতো। কিছু লোকের কাছে এটি অস্বস্তিকর মনে হচ্ছিল, কারণ এই ধরনটি তাদের অভ্যেসের বাইরে ছিল। কারোর কাছে প্রথমবারের মতো এটি পরিষ্কার হতে লাগল যে নেতৃত্ব কেবল আদেশ দিয়ে তৈরি হয় না, বরং দায়িত্ব ভাগ করে নেওয়ার মাধ্যমেও তৈরি হয়। গ্রামেও রাঘবের জীবন বদলাচ্ছিল, কিন্তু বিনা কোলাহলে। যে ছোট প্রশিক্ষণের শুরু সে করেছিল তা এখন প্রাত্যহিক অভ্যাসে পরিণত হয়েছিল। সকালে কিছু যুবক আসত, মেশিনের মৌলিক জ্ঞান শিখত, নিরাপত্তার নিয়ম পুনরাবৃত্তি করত, আর তারপর নিজের নিজের কাজে চলে যেত। রাঘব কোনো ভাষণ দিত না, সে শুধু কাজ করে দেখাত। গ্রামের বয়স্করা এসব চুপচাপ দেখতেন। তাদের দ্রুত ফলাফলে অভ্যস্ততা ছিল না, তারা স্থায়ী স্থিতি বুঝতেন। তারা জানতেন যে যে লোকটা প্রতিদিন ফিরে এখানেই দাঁড়িয়ে থাকে সেই ভরসার যোগ্য হয়। একদিন খনিতে একটি ছোট কারিগরি সমস্যা দেখা দিল। বড় কোনো ত্রুটি ছিল না, কিন্তু দেরি হলে কাজ বন্ধ হয়ে যেতে পারত। আগে এমন সময় তৎক্ষণাৎ শহরে ফোন করা হতো। এইবার কেউ অনন্যাকে বলল যে রাঘবকে ডেকে নেওয়া হোক। প্রস্তাব আসতেই কিছু লোক সন্দেহের চোখে দেখল, যেন এই ভরসা এখনও পুরোপুরি পাকাপোক্ত হয়নি। অনন্যা কোনো ঘোষণা ছাড়াই মাথা নাড়াল। রাঘব এলো, সমস্যাটি দেখল, কিছুক্ষণ চুপ থাকল, আর তারপর শান্তভাবে সমাধান করল। না তালি বাজল, না কারোর নাম নেওয়া হলো, শুধু মেশিনগুলো আবার চলতে শুরু করল। ওই সারল্যেই একটি কথা পরিষ্কার হতে লাগল, ভরসা ধীরে ধীরে ফিরে আসছে, কোনো চিৎকার ছাড়াই। সন্ধ্যায় অনন্যা আর রাঘব কিছুক্ষণ একসাথে বসল। বড় কোনো কথা হলো না, শুধু সারাদিনের ছোট ছোট অভিজ্ঞতা ভাগাভাগি হলো। অনন্যা বলল যে চাপ এখনও শেষ হয়নি, আর সম্ভবত তাড়াতাড়ি শেষও হবে না। রাঘব বলল যে চাপ শেষ হওয়া জরুরি নয়, ওটা সহ্য করতে শেখা বেশি জরুরি। দুজনে কয়েক মুহূর্ত চুপ থাকল। এই নীরবতা ভারী ছিল না, উপলব্ধিতে ভরা ছিল। তারা জানত যে তারা যে পথ বেছে নিয়েছে তা সহজ নয়, কিন্তু সোজা। দিন কাটতে লাগল। কোলাহল কিছুটা কমল, কিন্তু পুরোপুরি গেল না। কিছু আওয়াজ এখনও রয়ে গেল। কিছু লোক এখনও অপেক্ষায় ছিল যে কখন কেউ ক্লান্ত হয়ে পিছিয়ে যাবে। কিন্তু অনন্যা আর রাঘব দ্রুত কিছু প্রমাণ করার চেষ্টা করল না। তারা জানত যে আসল উত্তর সময় দেয়, শব্দ নয়। আর এই ধৈর্যের সাথেই কাহিনী ধীরে ধীরে তার শেষ মোড়ের দিকে এগিয়ে যাচ্ছিল। কোনো বড় ঘোষণা ছাড়া, কোনো নাটকীয় মুহূর্ত ছাড়া, কোলাহলের মাঝে দুজনে মানুষ হয়ে থাকাই বেছে নিল। সম্ভবত এটাই ছিল সবচেয়ে কঠিন এবং সবচেয়ে সত্য নির্বাচন। সময় কোনো ঘোষণা ছাড়াই এগিয়ে চলল। খনিতে মেশিন চলতে থাকল, গ্রাম নিজের ছন্দে শ্বাস নিতে থাকল, আর শহর কোথাও দূরে নিজের দ্রুত গতিতে জড়িয়ে থাকল। এসবের মাঝে অনন্যা আর রাঘবের জীবন এখন আর কোনো বড় সিদ্ধান্তের অপেক্ষায় ছিল না। সিদ্ধান্ত হয়ে গিয়েছিল। এখন যা বাকি ছিল তা হল প্রতিদিন সেগুলো পালন করা। এটাই সেই অংশ যা বাইরে থেকে কম দেখা যায়, কিন্তু ভেতরে সবচেয়ে বেশি ওজন রাখে। যখন সঠিক পথ বেছে নেওয়া হয়, তখন আসল পরীক্ষা শুরু হয়, কারণ সঠিককে প্রতিদিন পুনরাবৃত্তি করতে হয়, কোনো তালি ছাড়া, কোনো সাক্ষী ছাড়া। অনন্যার ভূমিকা খনিতে আগের মতো রইল না। কিছু অধিকার ধীরে ধীরে তার থেকে দূরে সরে গেল, কিছু দায়িত্ব বদলে দেওয়া হলো। এটি অধঃপতন ছিল না, বরং একটি সংকেত ছিল যে ব্যবস্থা নিজের মতো করে অস্বস্তিকর প্রশ্নগুলোকে দূরে সরিয়ে দিতে জানে। তবুও অনন্যা ভেঙে পড়ল না। সে এখনও সকালে ওই খনিতেই যেত, শ্রমিকদের সাথে কথা বলত, তাদের কথা শুনত, আর প্রতিটি ছোট সিদ্ধান্তে মানুষকে সামনে রাখার চেষ্টা করত। কিছু লোক এখন তাকে আগের চেয়ে কম শক্তিশালী মনে করতে লাগল, কিন্তু কিছু লোক এমনও ছিল যারা তাকে আগের চেয়ে বেশি সম্মানের চোখে দেখতে শুরু করেছিল। প্রথমবারের মতো অনন্যা এটা বুঝল যে পদ হারানো সবসময় দুর্বলতা নয়, কখনো কখনো সেটাই মানুষকে ভেতর থেকে শক্তিশালী বানিয়ে দেয়। গ্রামে রাঘবের জীবন নিজের দিশায় এগিয়ে চলছিল। প্রশিক্ষণের ওই ছোট প্রচেষ্টা এখন অনেক যুবকের প্রাত্যহিক অভ্যাসে পরিণত হয়েছিল। কোনো চাকরির প্রতিশ্রুতি ছিল না, কোনো বড় স্বপ্ন দেখানো হয়নি, শুধু মেশিন সম্পর্কে ধারণা, নিরাপত্তার গুরুত্ব আর কাজের প্রতি সততা শেখানো হচ্ছিল। রাঘব নিজেকে কোনো আদর্শের মতো উপস্থাপন করত না। সে জানত যে আদর্শ প্রায়ই দূরত্ব তৈরি করে। সে শুধু ওখানেই থাকত, ওখানেই কাজ করত, আর ওখানেই ক্লান্ত হয়ে বসে পড়ত। এটাই তার সবচেয়ে বড় সত্য হয়ে দাঁড়িয়েছিল, আর সম্ভবত এটাই কারণ ছিল যে মানুষ তার উপর ভরসা করতে শুরু করেছিল। এক সন্ধ্যায় যখন দিন ফুরিয়েছিল
আর খনির শব্দগুলো ধীরে ধীরে থেমে আসছিল। অনন্যা আর রাঘব একসাথে বসল। সামনে কোনো পরিকল্পনা রাখা হলো না, কোনো প্রতিশ্রুতি দেওয়া হলো না। শুধু এটুকুই বলা হলো যে পথ বেছে নেওয়া হয়েছে তা সহজ হবে না, কিন্তু এখন তা বদলানোর প্রয়োজনও নেই। অনন্যা স্বীকার করল যে কখনো কখনো সে নিজের সিদ্ধান্তের মূল্য অনুভব করে। রাঘব বলল যে মূল্য অনুভব করা ভুল নয়, ভুল তখন হয় যখন মূল্যের ভয়ে সঠিক পথ ছেড়ে দেওয়া হয়। দুজনে হাসল। এই হাসি কোনো জয়ের ছিল না, বরং সেই উপলব্ধির ছিল যা সংগ্রামের পর ধীরে ধীরে আসে। দিন, সপ্তাহ আর তারপর মাস কেটে গেল। কোলাহল পুরোপুরি শেষ হল না, কিন্তু তা এত তীব্র রইল না যে সবকিছু ঢেকে ফেলে। কিছু লোক এখনো প্রশ্ন করত, কিছু এখনো তুলনা করত। কিন্তু ধীরে ধীরে এটা পরিষ্কার হতে লাগল যে না অনন্যা পিছিয়ে গেছে, না রাঘব কোনো তাড়াহুড়ো দেখিয়েছে। দুজনে নিজ নিজ জায়গায় টিকে রইল, কোনো কিছু প্রমাণ করার ব্যস্ততা ছাড়া, নিজেকে সঠিক প্রমাণের প্রয়োজন ছাড়া। আর সম্ভবত এটাই এই কাহিনীর শেষ ছিল। কোনো বড় মোড় নেই, কোনো হঠাৎ পাওয়া জয় নেই, শুধু দুজন মানুষ যারা এক কঠিন সময়ে সঠিক পথ বেছে নিয়েছিল, আর তারপর সেই সঠিকের সাথে দাঁড়িয়ে থাকার দায়িত্বও কাঁধে তুলে নিয়েছিল। এই কাহিনী এটি নিয়েছিল না যে কে কি পেল, বরং এটি নিয়েছিল যে কে কি ছাড়ল, আর তবুও নিজেকে হারিয়ে যেতে দিল না। সন্ধ্যার বাতাসে গ্রাম আর খনির মাঝে এক অদ্ভুত শান্তি ছিল। সেই শান্তি যা তখন আসে যখন মানুষ এটা মেনে নেয় যে প্রতিটি প্রশ্নের উত্তর জরুরি নয়, আর প্রতিটি সঠিক কাজের পুরস্কার তৎক্ষণাৎ পাওয়া যায় না। কিছু পথ শুধু এই কারণেই বেছে নেওয়া হয় কারণ সেই পথে হেঁটে মানুষ নিজের চোখের দিকে তাকাতে পারে। এই স্থিরতা, এই প্রশান্তি, সম্ভবত এরই নাম জীবন ছিল।